এবং পুরো পার্বত্য চট্টগ্রামকে আমরা গ্রিন ইকোনমির আওতায় আনতে পারি, তাহলে আমাদের এই ওয়ান কান্ট্রি টু সিস্টেমটা ভালোভাবে বাস্তবায়ন করা যাবে। অর্থনৈতিক উন্নয়ন আর স্বাতন্ত্র্য 2 লক্ষ্যই অর্জিত হবে। পার্বত্য চট্টগ্রামে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করলে, পাহাড়িদের আয় আর জীবনযাত্রার মান বাড়াইলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে এই গ্রিন ইকোনমিটা কি আর কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখি, বাস্তবায়ন করা যায়। গ্রিন ইকোনমি হলে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যা পরিবেশকে রক্ষা করবে, টেকসই উন্নয়নকে প্রাধান্য দেবে এবং এইটাই প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার এবং সবুজ কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষার মধ্যে একটা ভারসাম্য আনবে। এবং আমরা পার্বত্য চট্টগ্রামকে যদি একটা সংরক্ষিত এলাকা বলে ঘোষণা দিয়ে গ্রিন ইকোনমির আওতায় নিয়ে আসি, তাহলে অনেকগুলো সুবিধা পাওয়া যাবে। স্বাতন্ত্র্য রক্ষা তো হবেই, পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। সুবিধাগুলো এক এক করে আলোচনা করি। যেমন ধরেন, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত এলাকায় অরণ্য, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে এবং এর ফলে টেকসই একটা বন ব্যবস্থাপনা, যেটাকে সাস্টেনেবল বন ব্যবস্থাপনা বলা হয়, এবং পানি সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস করা যাবে এবং পরিবেশ বান্ধব কর্মসংস্থান তৈরি করা যাবে। কিভাবে? ধরেন, ইকো ট্যুরিজম, জৈব চাষাবাদ, প্রাকৃতিক পণ্য উৎপাদন এবং স্থানীয় কারুশিল্পের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া যেতে পারে, যেমন সৌরশক্তি প্রকল্প, জৈব প্লাস্টিক উৎপাদন প্রকল্প, এইগুলো তৈরি করা যেতে পারে। এবং যেহেতু আমরা এখানে কার্বন নিঃসরণ কমাবো, তাই আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যাবে প্রত্যেকটা প্রকল্পে। শুধু আন্তর্জাতিক সংস্থার সাহায্য, টাকা পয়সায় না, প্রযুক্তিগত সহায়তাও নেওয়া যাবে এবং পরিবেশ বান্ধব ট্যুরিজম গড়ে তোলা যায়। এখন যে ট্যুরিজম আছে এটা পরিবেশ বান্ধব না, এটা আয়ের একটা গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। আর সামাজিক উন্নয়ন, জনসাধারণের, যেমন ধরেন স্থানীয় জনগণের শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রকল্প নেওয়া যেতে পারে, যেটা তাদের জীবিকার বিকল্প উৎস হিসেবে কাজ করবে। যারা বনাঞ্চলে কাজ করতেছে, যারা বনাঞ্চলে আবাদ করতেছে বা বাসস্থান করতেছে, তাদের জন্য একটা বিকল্প, একটা কর্মসংস্থানের উৎস আমাদের খুঁজে বের করতে হবে। এবং স্বাতন্ত্র্য রক্ষার জন্য এই প্রত্যেকটা প্রকল্পে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্থানীয় জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবস্থাপনার অংশীদার করে ফেলতে হবে। তাদের ম্যানেজমেন্টে পার্টিসিপেশন ছাড়া আমরা কোনো কাজ করব না। তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনযাত্রাকে সম্মান জানায় উন্নয়ন পরিকল্পনা করতে হবে সব সময়। সংরক্ষিত এলাকাকে বিভিন্ন জোনে ভাগ করা যেতে পারে। যেমন ধরেন, কোর জোন, যেটা সম্পূর্ণ সংরক্ষিত এলাকা, যেখানে মানুষের প্রবেশ সীমিত থাকবে। বাফার জোন, যে কিছু নিয়ন্ত্রিত কার্যক্রম, যেখানে ইকো ট্যুরিজমটা চালাবো। আমরা ইকো ট্যুরিজম সব জায়গায় চালাইতে দেবো না এবং এখানে গবেষণাও করব। এবং সাস্টেনেবল ইউজ জোন, থার্ড জোন, যেখানে পরিবেশ বান্ধব চাষাবাদ, কারুশিল্প এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যাবে। এবং একটা কঠোর আইন, পরিবেশ সুরক্ষা আইন লাগবে ওইখানে। সংরক্ষিত এলাকায় বৃক্ষ নিধন, শিকার এবং দূষণ কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে এবং আইন ভঙ্গ করলে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। এবং আমরা পুরো সিস্টেমটা ঠিক মতো চলতেছে কিনা এটার জন্য প্রযুক্তির ব্যবহার করব, ড্রোন লাগাবো, স্যাটেলাইট ইমেজ ব্যবহার করব, যে সংরক্ষিত এলাকায় সার্বক্ষণিক আমরা নজরদারি করব যে কেউ আমাদের এই পরিবেশের ক্ষতি করতেছে কিনা। এবং এই অঞ্চলে আমাদের একটা গবেষণা এবং ডকুমেন্টেশনের একটা শক্তিশালী সিস্টেম রাখতে হবে, যে সংরক্ষিত এলাকায় জীববৈচিত্র্য, সম্পদ এবং পরিবেশগত অবস্থা নিয়মিত এটা ঠিক থাকতেছে কিনা, এটা নিয়মিত গবেষণার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।